এবং সেই মুক্তিযুদ্ধকে ধারণ করার যে চেষ্টা বা যারা এইটার সাথে যুক্ত তাদের উপর আক্রমণ, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে কি প্রমাণ করতে চাইছে বলে আপনি মনে করেন ইউনূস সরকার? আমার কাছে মনে হচ্ছে যেন একটা একটা গ্রুপ, একটা দলবদ্ধভাবে, যূথবদ্ধভাবে, যেটাকে ইংরেজিতে মব শব্দটা বোধহয় করা যায়, ব্যবহার করা যায়, যূথবদ্ধ ভাবে এরা আক্রমণ চালিয়ে ষড়যন্ত্র করে একটা সরকারের পতন ঘটিয়ে তারপরে ক্ষমতা দখল করেছে। করেই প্রথম যে কাজ যেটা করছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের যাবতীয় স্মারক চিহ্ন, মুক্তিযুদ্ধের লাইব্রেরি, নথিপত্র, মিউজিয়াম, ভাস্কর্য, শিল্পকলা যা কিছু আছে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত সেগুলো ধ্বংস করছে। একই সঙ্গে তারা সংস্কৃতির উপরে আঘাত হেনেছে। আমরা সবাই জানি যে সেই রাহুল আনন্দের বাড়িতে আক্রমণ করে তার যত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সব পুড়িয়ে দিয়েছে। খুলনা বেতার কেন্দ্রের ভেতরে ঢুকে সেখানে যে একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মিউজিয়াম ছিল সেটাকেও পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এই চক্রটা অনেক দিন ধরে সক্রিয়। এই চক্র এই গত আওয়ামী সরকারের আমলেও সক্রিয় ছিল, তারও আগে সক্রিয় ছিল, তারও আগে স্বাধীনতার পর থেকেই এদের এই চক্রান্ত আমি অনুভব করছিলাম। একটা কথা আছে না আসাদ, যে গাট ফিলিং, হ্যাঁ, আমি দেশটাকে ভালোবাসি বলেই ঠিক পিতার অথবা অভিভাবকের যেমন সবসময় একটা অ্যাংজাইটি থাকে যে বাচ্চাটা কোথায় আছে, ছেলেটা বা মেয়েটা কোথায় আছে, তাই না, কি হচ্ছে, সারাক্ষণ মনে হয় যে এই বাংলাদেশকে নিয়ে একটা অন্তঃসলীলা চক্রান্ত চলছে এর জন্মলগ্ন থেকে। যারা পরাজিত হয়েছিল তারা পরাজয়টাকে মেনে নিতে পারেনি, যেটা বঙ্গবন্ধু আশা করেছিলেন যে এরা এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে, স্বাধীন দেশে ছোটখাটো অপরাধ যারা করেছে বা রাজাকার হয়েছে তাদেরকে ক্ষমা করে দিলেও এরা দেশকে ভালোই বাসবে, এটাই তো আমাদের দেশ, আর তো যাওয়ার জায়গা নাই। আর যারা যুদ্ধাপরাধ করেছিল স্পষ্টভাবেই তাদের বিচারের কথা তিনি বলেছিলেন। কিন্তু গত 50 বছরে এরা সেই হেরে যাওয়ার জ্বালাটা সহ্য করতে পারেনি। 16 ডিসেম্বর এলে এদের গাত্রদাহ হয়, 26শে মার্চ এলে এরা নানান ভাবে ইনিয়ে বিনিয়ে বলতে থাকে আমরা তো মুক্তিযুদ্ধের বিরোধী ছিলাম না বা বিরোধিতা করিনি, আমরা চুপ করেছিলাম, বা আমরা আল্লাহ বিল্লাতে মগ্ন ছিলাম, আমরা ধর্ম কাজে মগ্ন ছিলাম, এইসব অজুহাত ওরা শোনায়। কিন্তু ইতিহাস, আমাকে পড়তে হবে না ইতিহাস আসাদ, কারণ আমি ইতিহাস তৈরি করেছি। আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা, আমরা বাংলাদেশের জন্ম দিয়েছি, আমরা পথে ঘাটে শহীদ হয়ে গেছি, আমরা মরে গেছি, আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে মুক্তিযুদ্ধে যাওয়ার অপরাধে। আমরা জানি কি ঘটেছিল। যারা নতুন প্রজন্ম জানেন না, আপনাদের কাছে আমি নির্দেশ তো আর দিতে পারবো না, এই বুড়োর নির্দেশ কে শুনবে। আমি অনুরোধ করতে পারি, উপদেশ দিতে পারি এইটুকুই, আপনারা ইতিহাস জানুন না। আওয়ামী লীগের লেখা ইতিহাস জানতে হবে না, আপনাদের মুঠো ফোন আছে, আপনারা ঢুকে যান, গুগল সার্চ করেন, আপনারা চলে যান নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সাইটে, দেখেন 1971-এ সেখানে নিউ ইয়র্ক টাইমস কি লিখেছে, লন্ডন টাইমস কি লিখেছে, নিউজ উইক কি লিখেছে, প্রাভদা কি লিখেছে, এগুলো আপনারা তো হাতের মুঠোয় আপনারা জানতে পারেন। এগুলো এই সোকল তথাকথিত টিকটকের এই ভণ্ড অশ্লীল এই সব না দেখে আপনারা ইতিহাস সচেতন হয়ে, আপনাদের ক্ষমতা তো প্রমাণ আপনারা করেছেনই,
একটি সরকারের পতন ঘটিয়ে দিয়েছেন মাত্র 2 সপ্তাহের আন্দোলনে। চমৎকার, বাবা। কিন্তু কার হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন, কার নির্দেশে আপনারা সব মুক্তিযুদ্ধের স্থাপনা স্মারক ধ্বংস করে দিচ্ছেন, বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চাচ্ছেন, 7ই মার্চ মুছে দিতে চাচ্ছেন, কাদের ইশারায়? ওরা কিন্তু নজরুল ইসলাম ভাই, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। আমরা দেখলাম যে মুক্তিযোদ্ধাদের প্রহার করা হচ্ছে এই ২-৪ দিনের মধ্যেই বেশ কিছু ভিডিও আমি ইচ্ছা ছিল দেখানোর, কিন্তু আমি দেখলাম। বিভৎসভাবে অপমান করা হচ্ছে একদম ওদের সংগ্রামের। এই সরকার পতনের পর থেকেই রাস্তায় বৃদ্ধ মুক্তিযোদ্ধা যার বয়স মানে অ্যাটলিস্ট ৭২ থেকে ৭৫ হবে, এই বৃদ্ধ মানুষটি মসজিদ থেকে ফিরে আসছিলেন, তাকে রাস্তায় দাঁড় করিয়ে তার চশমা ভেঙে তাকে সপাটে 2 হাতে মারছে এই ছেলে, এই একটা তরুণ ছেলে। পরে এই ফেসবুকের মাধ্যমে জেনেছি সে তার বাবা বিএনপি করেন অথবা জামাত করেন, আমি জানি না, কোনো আওয়ামী রাজনীতি করেন না। এবং তার যে এই যে ঘৃণা মুক্তিযোদ্ধার প্রতি, এই 2 দিন আগে রাস্তাতেও দেখলাম ভয়ঙ্কর একটা ছবি আমার কাছে আছে, যে সে 4-5টা হাত সে যোদ্ধার গলা, আমি ওই ছবিটার কথাই বলছিলাম, চেপে ধরেছে। তারপরে ভিডিওতে দেখেছি গণহারে এই বৃদ্ধ লোকটাকে মারছে। হ্যাঁ, লজ্জা করলো না? অকৃতজ্ঞ জাতি এরা। এই বৃদ্ধরা একসময় তরুণ ছিলেন, আপনাদের বয়সী ছিলেন, ঘর বাড়ি ছেড়ে, মা বোন ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং এই দেশটাকে এই হানাদার বাহিনী মুক্ত করেছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে ছিনিয়ে এনেছিলেন কিচ্ছু না জেনে। রাইফেল তো দূরের কথা, কোনোদিন একটা চাপাটি হাতে নিয়ে কোনো লড়াই করেন নাই। তারা দেশ স্বাধীন করেছিলেন ট্রেনিং নিয়ে, অস্ত্র হাতে নিয়ে, সবকিছু ত্যাগের বিনিময়ে। 9 মাসে দেশ স্বাধীন হবে এটা আমরা কেউ জানতাম না। আমরা তৈরি ছিলাম ভিয়েতনাম যুদ্ধের মতো একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হবে আমাদের জীবনে, আমরা হয়তো মরে যাব যুদ্ধের মাঠে, অথবা বেঁচে থাকলেও আমাদের লেখাপড়া ক্যারিয়ার কিছুই হবে না, আমাদের পরিবারও ধ্বংস হয়ে যাবে যদি আমরা পরাজিত হই। তো এই যে ত্যাগ করেছে লোকগুলো, এদেরকে কেন আপনারা অপমান করলেন? জয় বাংলা বলেছে বলে? জয় বাংলাটা আসাদ নূর, আপনি জানেন জয় বাংলা আওয়ামী লীগকে ঠেলে দিয়ে দেওয়া হয়েছে। জয় বাংলা আমাদের রণহুঙ্কার, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, এটা আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি নয়। আওয়ামী রাজনীতি যারা করেন তারা ছাড়াও দেশের আপামর জনসাধারণ যুদ্ধ করেছেন। আমি কখনো আওয়ামী রাজনীতি করিনি, আমি কোনো রাজনীতিই করিনি। আমি 17 বছর বয়সে মোটিভেটেড হলাম একজনের কথায়। আমাদের একজনই মোটিভেশনাল স্পিকার ছিলেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রতিটা গ্রামে গঞ্জে উনি ঘুরে বেড়িয়ে বক্তৃতা দিয়ে মানুষকে মোটিভেট করে, তারপরে একত্রিত করে, যে জাতি কখনোই একত্রিত হয়নি, ঐক্যবদ্ধ হয়নি, তাদেরকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। আমার মনে হয় যারা স্বাধীনতা বিরোধী বা যাদের পিতারা সেই সময় পাকিস্তানের পক্ষে অবস্থান শুধু করেনি, রাজাকার ছিলেন বা আলবদর আল শামস, তাদের সন্তানরাও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বা অন্যান্য বক্তব্য শুনলে তার মধ্যে চিন্তার পরিবর্তন তাৎক্ষণিক, তিনি পরিবর্তিত হয়ে যাবেন, তার ওই স্পৃহা তৈরি হবে বলে এটা আমার মনে হয় এখন পর্যন্ত। হ্যাঁ, আসাদ হওয়ার কথা। আমি আপনাকে বলি, একটা ছোট্ট উদাহরণ দেই যে মানুষের মনের কতখানি গভীরে একজন রাজনৈতিক নেতা, দেশ নেতা, আমি রাজনৈতিক বলবো না, আমি দেশের জাতীয় নেতা কত গভীরে পৌঁছাতে পারেন তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি ট্রেনিং নিয়েছি ত্রিপুরাতে, বাগাফা ট্রেনিং সেন্টারে, হরিণা ক্যাম্পে আমাদেরকে আর্মস দেয়া হলো, শপথ গ্রহণ করানো হলো। এই শপথের কথায় পরে আসছি আমি একবার। সেখান থেকে যখন আমরা
সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা গেরিলা প্লাটুন নিয়ে চট্টগ্রাম শহরে এসে অপারেশন করব। আমাদেরকে তো সীমান্ত অতিক্রম করে হেঁটে আসতে হবে পাহাড় জঙ্গল দিয়ে, মেইন রোড দিয়ে গাড়ি চালিয়ে তো আমরা যেতে পারছি না, তাই না? তো আমরা পাহাড় জঙ্গলের ভেতর দিয়ে যাব। আমরা সীমান্তে অপেক্ষা করছিলাম, মানে ইন্টেলিজেন্স নিউজ আসছিল আমরা কতখানি সেফ, বর্ডার সীমান্ত অতিক্রম করতে পারবো কিনা। এই সময় আমাদের গুপ্তচর বাহিনী ছিল, সেই খবরগুলো আসছিল, আমরা অপেক্ষা করছিলাম। তো যখন যাচ্ছিলাম বৈষ্ণবপুরে, ইয়ে থেকে, সাবরুম থেকে 6 কিলোমিটার, রাস্তার দুদিকে সব মানে জীর্ণ শীর্ণ জঙ্গলের পাতা গাছ কেটে এনে গুমটি ঘর বস্তি বানিয়ে সেখানে শরণার্থীরা আছেন। সেখানে একজন বৃদ্ধ, তার বয়স অনুমান করতে পারবো না, সন্ধ্যার অন্ধকারে আমরা লাইন আপ করে হেঁটে যাচ্ছি, তিনি হেঁটে ওই অন্ধকারের মধ্যে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন একদম। তা আমি থতমত খেয়ে গেছি, আমার কাঁধের মধ্যে স্টেন গান, কোমরে ঝোলানো সব এমুনেশন। ভদ্রলোক, জীর্ণ শীর্ণ শরীর, একদম শাল প্রাংশু, অন্ততপক্ষে 75-80 বয়স হবে আর কি। উনি কেঁদে কেঁদে নোয়াখালীর ভাষায় জিজ্ঞেস করছেন আমাকে যে বাউরে, মানে উনি জানেন আমরা কারা, বলেন যে বাউরে তোমরা যে যাচ্ছ, একটা খবর শুধু আমাকে বলা, আমাগো বঙ্গবন্ধু নি বাঁচিয়ে আছে এখনো। বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে। সেই বৃদ্ধ তার গ্রামের খবর জানতে চাননি, তার স্বজনের খবর জানতে চাননি, তিনি জানতে চেয়েছেন বঙ্গবন্ধু বেঁচে আছেন কিনা, শুধু এইটুকু। তাহলে 7.5 কোটি মানুষের অন্তরের কত গভীরে পৌঁছে গিয়েছিলেন একজন নেতা। সেই কোয়ালিটি, সেই আওয়ামী লীগের নেতৃত্ব অথবা জাতীয় নেতৃত্ব, সেই নেতা আমি তো গত 50 বছরে আর নতুন করে তৈরি হতে দেখিনি। আমি জানি না আপনি মানবেন কিনা আমার কথা। এরকম আমি একমত, দ্বিমত করার কোনো সুযোগ নেই। তাজুল ভাই, আরো যদি একটু আমরা পরিস্থিতি একটু যদি মনে করার চেষ্টা করি, ইউনূস সরকারের যারা উপদেষ্টা বা অন্যান্য ব্যক্তি, কেউ আবার মাহফুজ টাফুজ, এরা আবার এখন উপদেষ্টা হয়েছে, আগে কলকাঠি নাড়ার ক্ষেত্রে, মানে তাদের রাগঢাক না করে খোলাখুলি বক্তব্য হচ্ছে যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধু, এই ব্যক্তিদেরকে সরাসরি তারা শত্রু ঘোষণা করে দিয়েছে, এবং যত ধরনের ধ্বংস, এই বিরুদ্ধাচরণ, পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা, এবং জামাতে ইসলাম আজকে এসে বলতে চাইছে যে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, এগুলো নিয়ে হাসাহাসি হচ্ছে। তাজুল ভাই, একটা 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 চিত্র আমরা দেখলাম, শমী কায়সার, লেখক, সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবির, ওনাদের মতো ব্যক্তিদেরকে অ্যারেস্ট করা হয়েছে খুনের মামলায়। তারা নাকি খুনের অর্ডার দিয়েছেন। অপরদিকে মানে আমরা এতটা নির্লজ্জ কিভাবে হই? আমাদের চোখের সামনে এই জুলাইয়ের আন্দোলনটা দেখলাম। এইখানে যদি খুন করার নির্দেশ কেউ দিয়ে থাকে, তাহলে আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, এই ধরনের ব্যক্তিরা, তাই না? তাদের লম্ফঝম্প অনেক কিছু তো আমরা প্রকাশ্যেই দেখেছি, তারা কথাবার্তা বলেছেন মিডিয়ায়। সেই মানুষগুলোকে সেফ এক্সিট দিয়ে শাহরিয়ার কবিরের মতো একজন বৃদ্ধ মানুষকে জেলে ঢোকানোর মাধ্যমে আসলে কি এটা একদম সরাসরি বলা হচ্ছে না যে তুমি যেহেতু রাজাকার আলবদর আল শামস এদের অন্যায় অপরাধের শাস্তির জন্য কাজ করেছো, তাই তোমাকে জেলে নিলাম? এবং এর আগে চেষ্টা করা হয়েছে যে তিনি পাকিস্তানি মিলিটারিকে নাকি মুরগি সাপ্লাই দিয়েছেন। আপনার কাছে প্রশ্ন, শাহরিয়ার কবিরের মুক্তিযুদ্ধের সময়কালীন অবস্থান কি, এবং বর্তমানে উনি কেন জেলে? ওনার উপরে ক্ষোভের, এটা কি এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরণের এই ধারাবাহিকতা থেকেই, ওই ক্ষোভ থেকেই তাকে নেওয়া হয়েছে কিনা, যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। একদম আপনার প্রশ্নের মধ্যেই এটার উত্তর রয়ে গেছে আসাদ, যে প্রথমে এরা চুপচাপ ছিল, প্রথমে তো ছদ্মবেশ ছিল, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র, প্রথমে কোটা আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং তারপরে এক দফা সরকার পতন আন্দোলনে চলে গেলেন। হ্যাঁ, কিন্তু এই যেই মুহূর্তে 5ই আগস্টে যে মুহূর্তে সরকার পতন হলো, শেখ হাসিনা সেফ এক্সিট নিয়ে চলে গেলেন ভারতে, তার পর মুহূর্ত থেকে প্ল্যান করা যে কি কি ধ্বংস করবে ওরা চোখের সামনে দেখতে পেলাম। সেই মুহূর্তে আমি
মানে ওদের যখন যখন এই 5ই আগস্টের আগে জুলাই মাসেই যখন স্থাপনা ধ্বংস হচ্ছিল, তখনই আমার কাছে মনে হয়েছে যে এটার পেছনে বাংলাদেশ বিরোধী, হ্যাঁ, বা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আছে। হ্যাঁ, আমি তখন একটা ছবি এঁকেছিলাম, ছবিটা আপনি একটু দেখাতে পারেন যদি আপনাকে আমি ইমেল করেছিলাম যদি থাকে। নিশ্চয়ই আমি এক্ষুনি কার দেখাচ্ছি ইশারায় সেটা। জ্বলছে বাংলাদেশ। হ্যাঁ, আমি এটা পোস্ট করেছিলাম। যথারীতি অনেক গালিগালাজ এবং সমালোচনার মুখেও পড়েছিলাম এই ছবির জন্য। হ্যাঁ, যে এটা তো একটা গণ আন্দোলন হচ্ছে, এখানে তো পুড়তেই পারে, শত শত বাস পুড়েছে, এটা নয়, এটা নয়, আমি 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 হ্যাঁ, এটা। এইটা, হ্যাঁ, এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটা কার ইশারায় জ্বলছে বাংলাদেশ। ফোরগ্রাউন্ডে দেখেন 3 জন মুক্তিযোদ্ধা, এরা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বৃদ্ধ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা নারী। হ্যাঁ, একটা সিম্বলিক ছবি আমি এঁকেছি এখানে, যে আমরা অসহায়ভাবে দাঁড়িয়ে দেখছি, আমরা সাক্ষী হয়ে যাচ্ছি একটা ধ্বংসযজ্ঞের, যারা মুক্তিযুদ্ধের স্থাপনা নির্দয়ভাবে ধ্বংস করছে বাংলাদেশের যত অর্জন। আমার একটা গরিব দেশ, সেখানে একটা মেট্রো রেল হয়েছে, পাবলিকের জীবনে শ্বাস প্রশ্বাস ফেলার জায়গা হয়েছে, হ্যাঁ, সেইটাকে ধ্বংস করে দেওয়া, হাসপাতাল ধ্বংস করে দেওয়া, টেলিভিশন ভবন ধ্বংস করে দেওয়া, মুক্তিযুদ্ধের সব স্মারক ধ্বংস করে দেওয়া। আমি তখন লক্ষ্য করলাম কি ধ্বংস করছে, দেখলাম যে সব মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করছে। এরপরে আরেকটা ছবি আমি ফেসবুকে পোস্ট করেছি, আড়ালে কে, দেখেন আপনার কাছে আছে, জি, আড়ালে আমি কে, দেখাচ্ছি ওটা। এই যে আড়ালে কে। হ্যাঁ, তখন অনেকে সমালোচনা, হ্যাঁ ছাত্ররা আন্দোলন করছে, আপনি এখানে এখানে কনস্পিরেসি থিওরি ব্যবহার করছেন, আড়ালে কে থাকবে বাংলাদেশের ছাত্ররা। কিন্তু তার পরেই স্পষ্ট হয়ে গেল, তারা বললেন যে আমরা আসলে হিজবুত তাহরির এবং আমরা আসলে শিবির, আমরা জামাত, আমরা আন্দোলন করেছি। সেই আড়াল তার ছেড়ে তারা বেরিয়ে আসলেন। এখন আমার কথা হচ্ছে যে এই যে মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া, এটার অনেকগুলো সুবিধা আছে। 1 নম্বর, 71-এ তাদের পরাজয়ের গ্লানিটা তারা মুছে দিচ্ছে, যেটা পাকিস্তান, ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো যেটা প্রতিজ্ঞা করেছিলেন জাতিসংঘে দাঁড়িয়ে, যেটা ভিডিও ইউটিউবে পাওয়া যায়, যে 1000 বছর হলেও পাকিস্তানের প্রতিশোধ নেবে। ভুট্টোর কথা, এটা ইউটিউবে এটার ভিডিও লিংক আছে, আপনি চাইলে খুঁজে পাবেন। হ্যাঁ, এই যে প্রতিশোধের যে স্পৃহা, এটাকে বাস্তবায়ন করছে বাংলাদেশে তাদের সহযোগী রাজনৈতিক ক্ষমতা বা শক্তি। এরা কারা? বাংলাদেশের মানুষ অনেক রাজনীতি সচেতন, কাজেই জানি না বুঝি না আপনি বলেন কাদের নাম, আমি বলতে পারি, আমি বলেছি বহুবার, আপনারা নিজেরা খুঁজে নেন, দেখেন কারা ছিল পরাজিত শক্তি, কারা এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঝালাই করতে চায়, কারা পাকিস্তানের পরাজয়ের ইতিহাস মুছে দিতে চায়। এই পরাজয় ছিল স্বাধীনতা বিরোধীদের। আজকে যে জামাতে ইসলামী বলছে যে তারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী কিছু করেনি, তারাই তো আবার অন্য মুখে বলছে যে 47-এর পরে 24, মাঝখানে আর কিছু নাই। তারা সেই কারণেই এবং বঙ্গবন্ধুকে মেটিকুলাস ডিজাইনের অংশ নিপুণভাবে নিপুণভাবে পরিকল্পিত, যেখানে এখানে এসে আমি সেটা লাইভ দেখেছি নিউজের মধ্যে, ডক্টর ইউনুস ক্লিনটন ফোরামে গিয়ে বলছেন যে মানে উনি উদ্ভাসিত খুশিতে, যে এই যে তরুণ মুখটা দেখছেন, এই কিন্তু খুব বিনয়ী, ও বলতে চাচ্ছে না, কিন্তু সেই হচ্ছে কি মাস্টার মাইন্ড সবকিছুর। এটা হুট করে ঘটে যায়নি, এটা হুট করে এই সাবওয়ে পুড়ে গেল, কি বলে মেট্রো রেল পুড়ে গেল, পুড়ে গেল, ওই হ্যাঁ। সেতু ভবন এবার পুড়ে গেল। তাদের সমন্বয়করাই হ্যাঁ, বলেছে তারা আগুন দিতে হয়েছে, মানুষ মারতে হয়েছে, এগুলো করতে মানুষ হয়েছে তাদের মাত্র অংশে। একটু কদিন আগে নিজের মুখেই বলেছে যে এগুলো না করলে নাকি ওদের বিপ্লব সফল হতো না। এখন একটা কথা বলি, ঠিক আছে, ওদেরকে যারা
এই মোটিভেট করেছে বা বুঝিয়েছে, মাথার ভেতর ঢুকিয়েছে যে এটা একটা বিপ্লব। এইবারে আমি মেধাবীদেরকে একটা প্রশ্ন করতে চাই, পৃথিবীতে বিপ্লব তো বহু হয়েছে, বহু দেশে হয়েছে। প্রতিটা বিপ্লবের ম্যানিফেস্টো থাকে, একটা উদ্দেশ্য থাকে, একটা একটা আদর্শ থাকে। আপনাদের কোনো আদর্শই ছিল না। আপনাদের আদর্শ হলো প্রথমে কোটা সংস্কার, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের কোন ছাত্র আন্দোলনে অথবা পাকিস্তান থেকে শুরু করে কোন ছাত্র আন্দোলনে দেশের জাতীয় সম্পদ ধ্বংস করে দেওয়া হয়েছে, বিল্ডিং পোড়ানো হয়েছে কোন ছাত্র আন্দোলনে? কোথাও নেই। কোথাও জাতীয় সম্পদ, জাতীয় স্থাপনা ধ্বংস করার কোনো নজির নেই। আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা রাস্তায় প্রাণ দিয়েছে শুধু প্রতিবাদ করে। হ্যাঁ, পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়েছে, সেটা আমরা জানি, সেটা সব সময় ঘটেছে। কিন্তু কোন ছাত্র আন্দোলন দেশকে ধ্বংস করে নাই, দেশের ইতিহাসকে আপনারা ধ্বংস করে দিতে চাচ্ছেন। এবং এটা আমরা দেখলাম সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত সাহেবকে তার চেয়ার বদলে দেওয়া হইলো শুধুমাত্র তিনি তুড়ির সংবাদ মুখে, সম্মেলনে 7.62 বুলেটের ব্যাপারটা তিনি হ্যাঁ, প্রশ্ন তুলেছেন তুড়ির কেন? মুখে, তুড়ির মুখে, হ্যাঁ, হ্যাঁ, তো তুড়ির কেন মুখে তাহলে উড়ে গেল। তাদের আতঙ্কটা কোথায় যে কে এই গুলি করেছে? মানে যদি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন 7.62 পুলিশ ব্যবহার করেন, এটা আসলো কোথা থেকে? এটা তো ফাইন্ড হ্যাঁ, আউট করতে হবে আসলো কোথা থেকে। কিন্তু তারা কেন ভয় পাচ্ছে যে এইটা বললেই তাদের সব ফাঁস হয়ে যাচ্ছে? ফাঁস হয়ে আমরা যাচ্ছে। যেতে চাইছি শাহরিয়ার কবির এবং এই ধরনের ব্যক্তিরা তারা কেন সেভ এক্সিট শাহরিয়ার পেলেন না কবির বা তো তাদের কেন জেলে নেওয়া হলো? এবং একই মুক্তিযোদ্ধা কারণে। শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির ভাই মুক্তিযুদ্ধের উপরে অনেক সবচেয়ে বেশি ডকুমেন্টারি মুভি তৈরি করেছেন, হ্যাঁ, এবং সেখানে মানে পাকিস্তানি সৈন্যদের বা রাজাকারদের পরাজিত হবার যাবতীয় ডকুমেন্টেশন আছে। লাঞ্ছিত আমাদের নারী মুক্তিযোদ্ধাদের কথা আছে। হ্যাঁ, হুম, হুম। এই দেশে কি করে মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ অনুপ্রাণিত হলো সেই কথাগুলো, ইতিহাসের কথা যা সেগুলো আছে। পাহাড়ে উনি কিভাবে জঙ্গিবাদের ট্রেনিং হচ্ছে সেগুলো জঙ্গিবাদের প্রচার, সশরীরে গিয়ে এক্স্যাক্টলি। এখন উনি যেগুলো ডকুমেন্টেশন করেছে, আপনাকে একটা কথা বলি প্রথমেই। হুম, হুম।